আয়ের আয়কর রিটার্ন কিভাবে হবে, এটা আমরা এই পার্টে আলোচনা করব। তাহলে এটা আমরা বলতে পারি চাকরি আয়ের আয়কর রিটার্ন। অর্থাৎ যে ব্যক্তির ইনকাম সোর্স শুধুমাত্র চাকরি, অন্য কোনো আয় নেই, সে ব্যক্তির আয়কর রিটার্নটা কেমন হবে, এটা কিন্তু আমরা এখানে পেয়ে যাব। এখানে আমাদের একটা বিষয় বোঝা উচিত যে চাকরি বলতে আসলে কি বোঝায় বা চাকরি কত প্রকার। আমরা এখানে কে কে জানি যে ইনকাম ট্যাক্স আইনে স্যালারি কয় ধরনের, একটু রিপ্লাই দিবেন? আমরা তো চাকরি আর রিটার্ন করব, কিন্তু কয় ধরনের রিটার্ন করব, স্যালারি কত প্রকার, এটা কে বলতে পারবেন? গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট দুইটা পেয়েছি। এক ভাই অ্যান্সার দিয়েছেন, আর কারো কি জানা আছে? দুই প্রকারে, দুই প্রকারে। ওকে, ভেরি গুড। এর বাইরে কেউ কিছু জানেন? দুই প্রকারের বাইরে কোনো স্যালারি আছে কিনা আপনারা কি জানেন বা ক্যালকুলেশন করেছেন? তিন প্রকার একজনে বলেছেন। ওকে, কামরুল ভাই তিন প্রকার বলেছেন, আপনি একটু বলেন তো তিন প্রকার কি কি, তাহলে আমার কাছে বিষয়টা ক্লিয়ার হবে। আমরা একটু সবাই শেয়ারিং এর মাধ্যমেই শিখবো। গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট, এটা মোটামুটি আমরা সবাই জানি, এটা নিয়ে আমার কোনো কনফিউশন নাই, এটা মোটামুটি আমরা সবাই অ্যান্সার দিয়েছি। এর বাহিরে একজনে বলেছেন তিন প্রকার, কামরুল ইসলাম ভাই, এটা কি কি, গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট, এর বাইরে আর কি আছে বলেন তো একটু। না, কনসালটেন্ট এটা তো স্যালারি না, এটা তো সার্ভিস, সেবা। অটোনোমাস এটা সরকারি, গভর্নমেন্ট। তাহলে প্রথমে একটু নোট ডাউন করেন, আমরা এই আইনে, ইনকাম ট্যাক্স আইনে টোটাল 5 ধরনের স্যালারি অস্তিত্ব পাই। যে আমরা চাকরির কথা বলছি, এখানে চাকরিটা হচ্ছে 5 প্রকারের। এটা আমাদের বইতে স্পষ্ট নাই, বিভিন্ন জায়গায় আছে। তা আমরা আগেই একটু এটাকে নোট ডাউন করি। স্যালারি হচ্ছে কয় ধরনের? 5 ধরনের। একটা আমরা জানি গভর্নমেন্ট, 2 নম্বর হচ্ছে নন গভর্নমেন্ট, এটা হচ্ছে 2 প্রকার। তাহলে এক এক নম্বরটা আমরা লিখি, 1 নম্বরটা লিখি গভর্নমেন্ট স্যালারি, 2 নম্বরটা লিখি নন গভর্নমেন্ট স্যালারি, বেসরকারি, সরকারি বেসরকারি, এটা মোটামুটি সবাই জানি। এটা সরকারি, এটা আমরা সবাই মোটামুটি জানি। এরপরে বেসরকারি, এটাও জানি। এরপর আরেকটা লিখেন, যারা দূতাবাসে চাকরি করে এদের স্যালারি ক্যালকুলেশনটি একটু ভিন্ন। আমাদের এই আইনের ষষ্ঠ তফসিলে এদের সম্পর্কে বলা আছে। তাহলে এটাও আমাদের আইনে বলা আছে ষষ্ঠ তফসিলে। এটার নাম কি? দূতাবাসে যারা জব করেন, দূতাবাসের কর্মচারী, তাদের স্যালারি। 4 নম্বরে লিখেন সংসদ সদস্য থেকে প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি পর্যন্ত যারা আছেন, আহ তাদের স্যালারি। অর্থাৎ এমপি থেকে শুরু করে এমপি, মন্ত্রী, স্পিকার, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী যারা আছেন এরকম, তাদের স্যালারি। এটা একটা নোট করেন। আর 5 নম্বর পয়েন্ট হচ্ছে বিচারপতিগণের স্যালারি। বিচারপতি অর্থাৎ হাইকোর্ট ডিভিশন, অ্যাপিলেট ডিভিশনে যারা বিচারপতি আছেন, ধরেন যারা বিচারপতি আছেন, এরা কি বাংলাদেশ সরকারের বিচারপতি? না, এরা বাংলাদেশের বিচারপতি। এই জন্য এদের স্যালারির স্ট্রাকচারটা গভর্নমেন্টের মতন না, এটা ভিন্ন, এটা আমরা দেখাবো। তাহলে আমরা টোটালি আমরা 5 প্রকার স্যালারি নিয়ে কাজ করব, ঠিক আছে?
তাহলে যদি আমি প্রশ্ন করি যে আমাদের স্যালারি কত ধরনের, আমরা মূলত 5 ধরনের স্যালারি নিয়ে আমরা কাজ করব। 1 নম্বর সরকারি, 2 নম্বর বেসরকারি, 3 নম্বর দূতাবাসের কর্মচারী, 4 নম্বর যারা এমপি মন্ত্রী তারা, আর 5 নম্বর বিচারপতি। আশা করি বুঝতে পেরেছেন। এখন যখন আমরা স্যালারির কথা বলবো তখন প্রথমে আসে যে চাকরি আয় বলতে আসলে কি বোঝায়। দেখেন, যদি আমি একদম স্পেসিফিক্যালি বলি যে চাকরি আয় বলতে 3টা জিনিসকে বোঝানো হয়েছে আইনে। কয়টা জিনিস এটা মাথায় রাখতে হবে, তাহলে আমাদের এই জিনিসগুলো বারবার কিন্তু ভুল হয়, যাতে এগুলো না হয়। পে স্কেলের ডিফারেন্স এটা কোনো সমস্যা নেই, আমাদের ওইটা গভর্নমেন্ট স্যালারি হিসেবে কাউন্ট হবে। ওইটা পে স্কেলের ডিফারেন্স এটা কোনো সমস্যা না, কারণ গভর্নমেন্ট স্যালারি কারা কারা এটাও আমরা দেখবো। ওটা অনেকগুলো ক্যাটাগরিজ আছে, বাট সুবিধা এক ধরনের। ইনকাম ট্যাক্স তাদেরকে এক ক্যাটাগরিতে ফেলেছে। আমরা 5 ক্যাটাগরি স্যালারি দেখলাম, এর মধ্যে গভর্নমেন্টটা হচ্ছে একটি ক্যাটাগরি। ওকে, এখন দেখেন, এই যে চাকরি থেকে যে আয় আছে, এই চাকরি থেকে আয় বলতে মূলত এখানে 3টি পার্টিকুলার্স বোঝায়। এটা ভালো করে বোঝেন, কয়টা পার্টিকুলার্স? 3টা। একটা হচ্ছে বেতন, 2 নম্বরটা হচ্ছে পারকিউজিট, আর 3 নম্বরটা হচ্ছে কর্মচারী শেয়ার স্কিম থেকে আয়। আপনি যদি এই টোটাল বিষয়টাকে পড়েন, স্যালারি আয়, তখন এই 3টি জিনিস পাবেন, 3টি পার্টিকুলার্স পাবেন। আপনি মিল করে নিয়ে 1 নম্বর কি পাবেন? 1 নম্বর পাবেন হচ্ছে বেতন। এই বেতন বলতে আসলে কি বোঝাচ্ছে? এই বেতন বলতে বোঝাচ্ছে এখানে আমাদের কয়েকটি জিনিস বোঝাচ্ছে। একটা হচ্ছে মূল বেতন, বকেয়া বেতন, অগ্রিম বেতন, উৎসব ভাতা, ছুটি নগদান এবং ওভারটাইম, এবং হচ্ছে বিভিন্ন তহবিলে আমাদের যে চাঁদাগুলো দেওয়া হয়, এই দুটোকে মূলত আমাদের বেতন বলা হচ্ছে। তাহলে আমরা যদি স্যালারি বলি, স্যালারি বলতে কি বোঝাচ্ছে? এই যে মূল বেতন, বকেয়া বেতন, তারপর হচ্ছে অগ্রিম বেতন, উৎসব ভাতা, ছুটি নগদায়ন, ওভারটাইম, এরপরে বিভিন্ন তহবিল যেগুলো আছে, স্বীকৃত ভবিষ্যৎ তহবিল, পেনশন তহবিল, এই সমস্ত তহবিলের চাঁদা, এগুলো হচ্ছে আমাদের স্যালারির অন্তর্ভুক্ত, বেতনের অন্তর্ভুক্ত। তাহলে 1 নম্বর আমরা পেয়ে গেলাম যে বেতন বলতে কি বোঝাচ্ছে। 2 নম্বর পয়েন্ট, এর বাহিরে ওই কোম্পানি একজন এমপ্লয়িকে যতগুলো বেনিফিট দেয়, সুযোগ সুবিধা দেয়, এই সুযোগ সুবিধাগুলোকে বলা হয় পারকিউজিট। তার মানে এই যে পার্টিকুলার্স আমরা বললাম, এটা হচ্ছে বেতনের পার্টিকুলার্স। এর বাহিরে যত সুযোগ সুবিধা পাওয়া যাবে, এই সকল সুযোগ সুবিধাগুলো হচ্ছে পারকিউজিট। এর বাহিরে আমরা কি কি সুযোগ সুবিধা পাবো, এই বেতন এর বাহিরে পারকিউজিট হিসেবে কি কি সুবিধা পেতে পারি? যদি আমি এক কথা এখানে বলি, যেমন কোম্পানি আপনাকে আপনার সন্তানের স্কুলের বেতন দিতে পারে, গৃহকর্মীর বেতন পরিশোধ করতে পারে, ড্রাইভারের বেতন দিতে পারে, আপনাকে যৌথ বীমার প্রিমিয়াম দিতে পারে, বাসা ভাড়া বাবদ কোনো টাকা দিতে পারে অথবা বাসা দিতে পারে, চিকিৎসা ভাতা দিতে পারে, লিভ ফেয়ার ভাতা দিতে পারে, মহার্ঘ ভাতা দিতে পারে, ইনসেনটিভ দিতে পারে, আহ আয়কর পরিশোধ করতে পারে। যাই করুক না কেন, এক কথায় আমরা যে পার্টিকুলার্স গুলো এখানে দেখলাম বেতনের, এর বাহিরে যতগুলো বেনিফিট আপনাকে কোম্পানি দিবে, এর সবগুলোকে এর সবগুলোকে একসাথে বলা হবে আমাদের পারকিউজিট। তাহলে পারকিউজিট হচ্ছে আমাদের বেতনের আরেকটি পার্ট। 3টা পার্ট, একটা বেতন, একটা পারকিউজিট, আরেকটা পার্ট হচ্ছে কর্মচারী শেয়ার স্কিম থেকে আয়। তাহলে আমাদের এই 3টি পার্ট। শেয়ার স্কিম মানে কর্মচারীদেরকে অনেক সময় দেখা যায় কোম্পানি কিছু শেয়ার দেয়, সেখান থেকে যদি কোনো প্রফিট হয়, অর্থাৎ কোনো শেয়ার ফ্রি দেয়, তার একটা ভ্যালু আছে, ওইটা ইনকাম হিসেবে কাউন্ট হবে। অথবা যদি কম মূল্যে দেয়, তাহলে এর ডিফারেন্স যেটা, বাজার মূল্যের সাথে যে পার্থক্যটা, এটা ইনকাম হিসেবে কাউন্ট হবে। তাহলে মোটা দাগে আমরা বলতে পারি একটা বেতনের 3টে পার্টিকুলার্স আছে। এখন যখন আমরা স্যালারি থেকে ট্যাক্স ক্যালকুলেশন করতে যাব, তখন আসলে আমাদের প্রথমে কি করতে হবে? এখানে কয়েকটি ধাপ আছে। এই ধাপগুলোকে আমরা সঠিকভাবে বুঝতে পারলে
এর পরবর্তী যে কোনো রিটার্ন গুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে, কারণ আমরা প্র্যাকটিক্যাল রিটার্ন দেখাবো। আগামী দিন হয়তো বা আগামী ক্লাস যেহেতু রমজানের পরে হবে, আর রমজানের ভিতরে আর আমরা পাবো কিনা আগামী সপ্তাহে, হয়তো লাস্টের দিকে হয়ে যেতে পারে। যদি না করি তাহলে আমরা রমজানের পর থেকে শুরু করবো। সেক্ষেত্রে আমরা দেখবো যে আমাদের প্র্যাকটিক্যাল রিটার্ন করতে গেলে আমাদের কিছু ক্যালকুলেটিভ ম্যাটার বা বিষয়বস্তু সম্পর্কে একদমই ক্লিয়ার ধারণা থাকতে হয়। তা আজকে সেগুলো, যেমন আপনি যখন চাকরি রিটার্ন নিয়ে কল্পনা করবেন তখন প্রথম আমাদের প্রশ্ন আসবে যে আমাদের স্যালারিটা পাচ্ছি এটা সরকারি, বেসরকারি, নাকি অন্য কোনো স্যালারি। কারণ আমরা 5 ধরনের স্যালারির কথা বললাম। এই 5 ধরনের স্যালারির জন্য আমাদের আলাদা আলাদা ক্যালকুলেশন রয়েছে, হিসাব রয়েছে। সবার হিসাব কিন্তু একরকম নয়। অতএব 5 ধরনের স্যালারির জন্য যেহেতু 5 ধরনের হিসাব রয়েছে, এজন্য আমাদের বুঝতে হবে যে কোন স্যালারির জন্য কোন হিসাবটা প্রযোজ্য হবে। তাহলে আমাদের প্রথমত এই ক্যাটাগরি নির্ধারণ করতে হবে যে আমি যে ব্যক্তি রিটার্নটা তৈরি করব তার স্যালারিটা আসলে কোন ধরনের স্যালারি, এটাকে আমাদের আগে আইডেন্টিফাই করতে হবে। আমরা যদি এটাকে আগে আইডেন্টিফাই করতে পারি, দেন আমরা তার স্যালারি নিয়ে কাজ করতে পারবো, আমরা কাজ করা শুরু করতে পারবো। তাহলে প্রথমে আমরা নির্ধারণ করব যে এই ব্যক্তি যে স্যালারিটা পাচ্ছে, এই স্যালারিটা কি গভর্নমেন্ট নাকি নন গভর্নমেন্ট নাকি অন্য কোনো ধরনের স্যালারি, এটা আইডেন্টিফাই। এখন কথা হচ্ছে যে অনেক সময় আমরা শুধু তার স্যালারি সার্টিফিকেট পাই, সে ব্যক্তি কিন্তু কনফিউজ, সে বলতে পারে না যে এটাকে আমাদের গভর্নমেন্ট নাকি নন গভর্নমেন্ট নাকি আসলে কোন ধরনের, এটা সে বিভিন্ন ভাবে আমাদেরকে ইনফরমেশন দিতে পারে না। বাট আমাদের তো বুঝে নিতে হবে এটা কিভাবে নিব। এটার জন্য আমাদের এসআরও 7 আছে। এসআরও 7 আমাদের কারা কারা গভর্নমেন্ট স্যালারি পাবেন এদের একটা লিস্ট দেওয়া আছে। এখানে যাদের নাম আছে এরা হচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়ি। যেমন ধরেন এই 2015 সালে একটা সরকারি বেতনের আদেশ আছে, আর সেই আদেশের যারা স্যালারি পেয়ে থাকেন, যে কোনো স্বশাসিত প্রতিষ্ঠান, এই যে যেমন বললো যে অটোনোমাস বডি, পাবলিক বডিজ, এরা সরকারি কর্মচারী, এটাও কিন্তু এখানে দেওয়া আছে। তারপরে কিছু ব্যাংক যেগুলোকে সরকারি বেতনের অন্তর্ভুক্ত করা হয়েছে। যেমন আমাদের 4টি ব্যাংক নিয়ে কিন্তু একটু কনফিউশন ছিল, যেমন সোনালী, রূপালী, জনতা, অগ্রণী, এগুলো নিয়ে একটু ঝামেলা ছিল। এগুলোকেও কিন্তু এখন সরকারি ব্যাংক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এরপর আমাদের পুলিশের চাকরি, বর্ডার গার্ড বাংলাদেশ বা জুডিশিয়াল সার্ভিস কমিশন বা যে কোনো বাহিনীতে চাকরি, এগুলোকে কিন্তু আমাদের সরকারি হিসাবে গণ্য করা হয়। এছাড়া যদি অন্য কোনো বিধান সাপেক্ষে সরকার থেকে স্যালারি পায়, এগুলো কিন্তু সরকারি হিসাবে গণ্য। প্রথম কাজ হচ্ছে একজন ব্যক্তির স্যালারি সার্টিফিকেট আপনি যখন পেয়ে যাবেন, তখন আপনার প্রথম কাজ হচ্ছে তার ক্যাটাগরিটা নির্ধারণ করা। 1 নম্বর কাজ কি, তিনি কোন ক্যাটাগরির স্যালারি পেয়েছেন এটা নির্ধারণ করা। 2 নম্বর কাজ হচ্ছে যখন আপনি পেয়ে যাবেন তিনি সরকারি না বেসরকারি, তখন ওই স্যালারির কতটুকু অংশ করযোগ্য এটা আপনাকে নির্ধারণ করতে হবে। 2 নম্বর কি, যে এই যে স্যালারি যেটা পাবেন, এই স্যালারির একটা অংশ থাকবে করযোগ্য, একটা অংশ থাকবে করমুক্ত। আবারও ভালো করে বোঝেন, যে স্যালারি পাবেন এই 5টা স্যালারির থেকে একই ধরনের কথা আছে। যে স্যালারি তিনি পাবেন তার একটা অংশ থাকবে করযোগ্য আর একটা অংশ থাকবে করমুক্ত। তাহলে আপনাকে ক্লিয়ার করতে হবে, আপনাকে বুঝতে হবে যে এখানে কতটুকু অংশ করযোগ্য এবং কতটুকু অংশ করমুক্ত। এটা কোন জায়গা থেকে বুঝবেন, এটা অবশ্যই আপনাকে আইন দিয়ে বুঝতে হবে। ঠিক আছে, আমাদের আইন এবং এসআর, বেসরকারি স্যালারিতে কতটুকু অংশ করযোগ্য হবে, কতটুকু অংশ করমুক্ত হবে, এটা আমাদের বলা আছে 6ষ্ঠ তফসিলের 27 নম্বর প্যারায়। এখানে আমাদের এটা দেওয়া আছে। এখানে 6ষ্ঠ তফসিলের, যদি আমরা বেসরকারি স্যালারি চিন্তা করি, 6ষ্ঠ তফসিলে কি দেওয়া আছে, কতগুলো ইনকামে আমাদের অব্যাহতি আছে এটা দেওয়া আছে, যে ইনকামের উপর ট্যাক্স দেয়। তা বেসরকারি স্যালারি ওই ব্যক্তি যাই পাক না কেন, সেখান থেকে একটা অংশের উপরে ট্যাক্স নাই, ট্যাক্স এক্সামশন।
সেই ট্যাক্স এক্সামশনটা আমাদের দেওয়া আছে কোথায়? ষষ্ঠ তফসিলের 27 নম্বর প্যারা। এটা মনে রাখবেন, ষষ্ঠ তফসিলের 27 নম্বর প্যারাতে আমাদের দেওয়া আছে যে কতটুকু অংশ আমরা এক্সামশন সুবিধা পাবো, আমাদের অব্যাহতি সুবিধা আমরা পেয়ে যাব। এটা আমাদের দেওয়া। এখানে বলা আছে যে ওই ব্যক্তি যে কোনো স্যালারি পাক না কেন, তার 1/3 অথবা 4.5 লাখ টাকা এর মধ্যে যে অংশটি কম এটা করমুক্ত থাকবে, বাকি সকল অংশ পার্টিকুলার্স করযোগ্য হবে। তার মানে হচ্ছে একজন বেসরকারি ব্যক্তির টোটাল স্যালারি আপনার কাউন্ট করবেন। টোটাল স্যালারি বলতে কি বোঝায়? তার বেতন বোঝায়, তার পার গ্র্যাজুইটি বোঝায়, তার শেয়ার স্কিম থেকে আয় বোঝায়। এই তিনটা জিনিসের সমন্বয়ে তার মোট যে স্যালারি হবে, এই স্যালারিটা আমাদেরকে কাউন্ট করতে হবে। ওই স্যালারিটা কাউন্ট করার পরে সেখান থেকে আমাদের 1/3 অথবা 4.5 লাখ টাকা এর মধ্যে যেটা কম এটা বাদ দিতে হবে, বাকিটা করযোগ্য ইনকাম। ধরেন একজন ব্যক্তি স্যালারি পেল 20 লাখ ফর এক্সাম্পল, তার স্যালারি হচ্ছে 20 লাখ। এখন 20 লাখ যদি স্যালারি হয়, তার করযোগ্য কতটুকু? আপনি এখান থেকে 4.5 লাখ টাকা বাদ দিবেন, কারণ 20 লাখের 1/3 করলে দেখবেন যে 4.5 লাখ থেকে বেশি হয়ে যায়। তখন আপনি 4.5 লাখ বাদ দিয়ে আর 15,50,000 টাকা করযোগ্য ইনকাম কাউন্ট করবেন। ওই 15,50,000 উপর আপনি ট্যাক্স দিবেন, আর ওই 4.5 লাখ টাকা আপনার জন্য অব্যাহতি। এখন সহজে যদি আমরা একটা বলে দিই, একটা ফিগার বলে দিই, যদি কোনো ব্যক্তির, বেসরকারি ব্যক্তির মোট স্যালারি 13,50,000, এই ফিগারটা মনে রাখবেন। এই 13,50,000 এই ফিগারটা আমরা মনে রাখবো। যদি কোনো বেসরকারি ব্যক্তির মোট স্যালারি 13,50,000 উপরে হয়ে যায়, তাহলে তার জন্য করমুক্ত হবে 4.5 লাখ টাকা। আর যদি মোট স্যালারি 13,50,000 নিচে হয়, তাহলে করমুক্ত হবে 1/3। ধরা যাক একজন ব্যক্তির স্যালারি হচ্ছে 12 লাখ টাকা, স্যালারি হচ্ছে 12 লাখ টাকা, তাহলে 12 লাখ টাকা হলে 1/3, অর্থাৎ 4 লাখ টাকা তার জন্য করমুক্ত, আর বাকি 8 লাখ টাকা করযোগ্য। তাহলে আমরা এখানে একটা সূত্র সহজে শিখে নিলাম। সহজটা কেমন? আমরা একটা ফিগারকে ধরে নিচ্ছি যে মোট স্যালারি 13,50,000। কোনো ব্যক্তির যদি মোট স্যালারি 13,50,000 হয়, তাহলে তার জন্য করমুক্ত হচ্ছে 1/3, আর 13,50,000 ক্রস করলে, বা 13,50,000 পর্যন্ত 1/3 করমুক্ত, আর 13,50,000 ক্রস করলে তার জন্য করমুক্ত হচ্ছে 4 লাখ, বাকিটা হচ্ছে করযোগ্য। তাহলে আমরা মোটামুটি বেসরকারিটা বুঝে ফেললাম যে তার কতটুকু করযোগ্য, কতটুকু করমুক্ত। এই 5 ধরনের স্যালারি আমাদের বুঝতে হবে। যদি আমরা গভর্নমেন্ট স্যালারির কথায় আসি, তখন তার 3টা জিনিস পার্টিকুলার্স করযোগ্য, বাকি সকল সুবিধা, সকল কিছুই করমুক্ত। 3টা জিনিস কি কি? 1 নম্বর হচ্ছে তার মূল বেতন, 2 নম্বর হচ্ছে তার উৎসব ভাতা, আর 3 নম্বর হচ্ছে বোনাস। এই 3টা পার্টিকুলার্স তার জন্য করযোগ্য, ট্যাক্সেবল। ঠিক আছে? তাহলে এই যে 3টে পার্টিকুলার্স তার জন্য হচ্ছে ট্যাক্সেবল, আর বাকি সকল কিছুই হচ্ছে তার জন্য করমুক্ত হিসেবে করবে। তাহলে আমরা এই 3টে পার্টিকুলার্সকে করযোগ্য হিসাবে ধরবো, তাহলেই আমরা বুঝতে পারবো যে তার কত টাকার উপরে ট্যাক্স দিতে হবে। এর বাইরে যতগুলো তিনি বেনিফিট পাবেন, যতগুলো সুযোগ সুবিধা পাবেন, সবগুলো এক্সামশন হবে। 3টে পার্টিকুলার্স করযোগ্য, বাকি সবগুলো কর এক্সামশন বা কর অব্যাহতি। সরকারিটা হয়ে গেল, বেসরকারিটা হয়ে গেল। 3 নম্বরে আরেকটা স্যালারির কথা আমি বলেছি আপনাদেরকে, 3 নম্বরে আরেকটা স্যালারির কথা বলেছিলাম, যারা দূতাবাসে চাকরি করে। এটা একটু দেখাই দিই রেফারেন্সটা। এটা আমাদের ষষ্ঠ তফসিলের প্যারা 2-তে আছে, এবং একেও একটা বিষয় আছে। 1 এবং 2-এ এই বিষয়গুলো আছে। যারা আন্তর্জাতিক বিভিন্ন সংস্থায় চাকরি করে এবং যারা দূতাবাসে চাকরি করেন, তারা যদি সংশ্লিষ্ট রাষ্ট্রের নাগরিক হন, তাহলে তাদের সমস্ত ইনকাম করমুক্ত থাকবে। এটা আমরা একটা দেখলাম। ধরেন আমেরিকান এম্বাসিতে
যদি কোনো আমেরিকান লোক কাজ করে তাহলে তার জন্য এটা করমুক্ত হয়ে যাবে, তার স্যালারির উপর টোটালটাই আমাদের করমুক্ত হবে। টোটালটাই আমাদের কি হচ্ছে, করমুক্ত হিসেবে গণ্য হচ্ছে। এটা আপনাদের আরেকটি পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট মনে রাখেন। এটা আমরা কোথায় পাবো? আমাদের ষষ্ঠ তফসিল যেখানে অব্যাহতি লিস্ট আছে তার 2 নম্বর ক্লজে, 2 নম্বর প্যারাতে আপনার পেয়ে যাবেন, রেফারেন্স সহ সবগুলো দিয়ে দিচ্ছে যাতে করে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। আরেকটা হচ্ছে, দুইটা এসআরও আছে আমাদের 2011 সালের। এটা হচ্ছে, একটা হচ্ছে যারা সংসদ সদস্য থেকে মন্ত্রী পর্যন্ত, প্রধানমন্ত্রী পর্যন্ত, রাষ্ট্রপতি পর্যন্ত যারা আছেন তাদের সবার, তাদের স্যালারি যেমন ভাবে হয়, একটা থেকে তাদের মূল বেতন, আরেকটা থেকে তাদের বেনিফিট সমূহ, বিভিন্ন সুযোগ সুবিধা তারা পান। কর আইন অনুযায়ী, এসআর অনুযায়ী তাদের শুধুমাত্র মূল বেতনটা করযোগ্য। তারা যতগুলো সুযোগ সুবিধা পাচ্ছেন, এই সকল সুযোগ সুবিধা হচ্ছে তাদের জন্য কর মুক্ত। আশা করি বুঝতে পারছেন। তাহলে শুধুমাত্র মূল বেতন করযোগ্য, বাকি যতগুলো সুযোগ সুবিধা পাবেন সবগুলো কর মুক্ত। আর বিচারপতিদের ক্ষেত্রে ঠিক একই নিয়ম, তাদের মূল বেসিক স্যালারি যেটা আছে এটা হচ্ছে ট্যাক্সেবল, বাকি সকল সুযোগ সুবিধা এটা হচ্ছে করমুক্ত। তাহলে এই দুটি বিষয় আমরা ক্লিয়ার হয়ে গেলাম। তাহলে আমাদের 5 ক্যাটাগরি স্যালারি থেকে আমাদের 2 নম্বর যে কাজ ছিল, 1 নম্বর স্যালারি নির্ধারণ করা,